This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আরো একবার আপনাদের টিভি 9 বাংলা। টিভি 9 বাংলার ফুল এন্ড ফাইনাল নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছে আত্রি। আমরা ফুল এন্ড ফাইনাল এই মুহূর্তে কোন খবরের দিকে নজর রাখছি? প্রথমে সীমান্তের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ পুশব্যাকের প্রক্রিয়া চলছে কোথায় না স্বরূপনগরে। আপনাদের আমরা দেখিয়েছিলাম এখানে কিভাবে বাংলাদেশিরা জড়ো হচ্ছেন হাকিমপুর সীমান্ত অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে। তুমুল বিশৃঙ্খলা হয় আজকে। হোল্ডিং সেন্টারের সামনে একদল লোকের হুজ্জুতি দেখা যায়। আমরা যখন খবর করতে যাই আমাদের প্রতিনিধির গায়ে হাত দেয় তারা, এমনকি ক্যামেরা ভাঙার চেষ্টাও করে। ওরা কারা আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না। আপনি কি বলছেন? আপনাদের লোক না তো ওরা বলছেন না। কি বিক্রয় দেখাচ্ছে? আমাদের ভোট উদ্দেশ্য কেন? এই কি উদ্দেশ্য? তোমরা এই কি করছো? এই কি উদ্দেশ্য? তোমরা এই কি উদ্দেশ্য? তোমরা ওরা কারা? ওরা রোহিঙ্গা। ওরা কারা? আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? ওরা রোহিঙ্গা। ওরা কারা? আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না। আপনি কি বলছেন? আপনাদের লোক না তো ওরা ওখানকার লোক, এখানকার লোক। কিভাবে তাই বল? কি কথা? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? এখানে তোমরা কি করছো? তোমরা বিক্ষোভটা কি? তোমরা এখানে কি করছো? আপনাদের বক্তব্য কি স্থায়ী লোক? আপনাদের বক্তব্য বলুন। স্থায়ী লোক এগুলো গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন, গায়ে হাত দিচ্ছেন না। কি আপনাদের অভিযোগটা? আপনাদের অভিযোগটা কি? আমরা মোটরসাইকেলে দাঁড়িয়ে আছি, আমার ফটোটা তুলছে কেন? আমি কি কি বলতে? কি বিক্ষোভ দেখাচ্ছে? আমাদের ফটো কি বলতে? উদ্দেশ্য কেন? এই কি উদ্দেশ্য? তোমরা এই কি উদ্দেশ্য? তোমরা এই কি কারা? ওরা রোহিঙ্গা। ওরা কারা? আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না। আপনি কি বলছেন? আপনাদের লোক না তো ওরা ওখানকার লোক, এখানকার লোক। কিভাবে তাই বল? কি কথা? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে গায়ে হাত দিচ্ছ কেন? এখানে তোমরা কি করছো? তোমরা বিক্ষোভটা কি? তোমরা এখানে কি করছো? তোমরা বার করতে চাচ্ছ না? আপনাদের বক্তব্য কি স্থায়ী লোক? আপনাদের বক্তব্য বলুন। স্থায়ী লোক এগুলো গায়ে হাত দেবেন না, এখানে বসবাস গায়ে হাত দেবেন না। আপনারা কি বক্তব্য বলুন? আমরা এখানে বসবাস করি, এরা বাইরের লোক, এই বর্ডার সম্বন্ধে এরা কিছুই জানে না। তো এখানে আন্দোলন করছে কেন ওরা? প্রশাসনের কি অভিযোগ কি? আপনি ক্যামেরায় বলুন। কি বক্তব্য? আমরা বলবো কেন? ক্যামেরায় বলুন, ক্যামেরায় বলুন। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। কি বক্তব্য বলুন? কি বক্তব্য বলুন? আপনারা কারা? কিছু সময় আগে সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, আমরা দেখতে পাচ্ছি যে এদের সব থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে যে আমরা কেন সেখানে গেছি, তুমি কেন খবর করতে গেছো সেখানে। ঠিক যা যা হলো এতক্ষণ ধরে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি করা হয়েছে আর যা যা হয়েছে তাতে কি মনে হলো, এরা কারা? দেখো, টিভি 9 বাংলা হাকিমপুর সীমান্তে পৌঁছেছিল। তারা আমরা দেখাতে চেয়েছিলাম যে হাকিমপুর সীমান্ত থেকে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি গত কয়েকদিন ধরে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে, সেই প্রক্রিয়াটা চলছে এবং আজকে সকাল থেকে সেই প্রক্রিয়াটা আবার শুরু হয়েছে নতুন করে, সেইটাই আমরা দেখাতে গিয়েছিলাম। এবং গতকাল যেখানে এই বাংলাদেশিরা বসেছিলেন একটি ত্রিপল টাঙানো সেই জায়গায়, সেখানে তারা বসেছিলেন, আজকে সেই জায়গাটা খালি, অর্থাৎ তাদের বেশিরভাগেরই পুশব্যাক হয়ে গেছে, বাকিটা প্রক্রিয়া চলছে। এবং সেই সময় আচমকা একটি হিন্দু সংগঠন বা বিশ্ব হিন্দু পরিষদ নামে তারা নিজেদের দাবি করছে, তারা এসে প্রতিবাদ করে, তারা নিজেদের প্ল্যাকার্ড নিয়ে তাদের বক্তব্য তুলে ধরে। সেই বক্তব্য যখন তারা তুলে ধরছিলেন, সরাসরি আমরা সেটা সম্প্রচার যখন করার চেষ্টা করি, তখন কিছু লোকজন মোটর বাইকে আসে। স্থানীয় লোকজন দাবি করে প্রথমে ওই বিক্ষোভকারীদের উপর চড়াও হয়, তারপর সংবাদ মাধ্যম বা টিভি 9 বাংলার উপর চড়া হয়। আমরা কেন দেখাচ্ছি সেটা তারা চড়াও হয়ে অভিযোগ জানাতে থাকে। আমরা সরাসরি তাদের কাছে জানতে থাকি যে তাদের মূল অভিযোগটা কি, তারা কি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কেন তাদের প্রতিবাদ, এ সম্পর্কিত কথা বলতে চাইলে তারা কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর দেননি, বরং তারা কিন্তু হাত তুলতে থাকেন, ক্যামেরা আটকানোর চেষ্টা করে। আমার সহকর্মী অমিত, তাকে মারধর করার চেষ্টা করে, আমাকে মারধর করে, ধাক্কা দেয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, এই সমস্ত প্রক্রিয়া চলে। এবং যখন এই গোটা প্রক্রিয়াটি চলছিল এবং এই পুশব্যাক প্রক্রিয়া চলছে, ইউনিফর্মে কিন্তু কোনো পুলিশকে দেখা যায়নি। স্বরূপনগর থানার মধ্যে পড়া হাকিমপুর সীমান্ত, কোনো পুলিশ কর্মী, এমনকি শুধু তাই নয়, হাকিমপুর সীমান্ত থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে ওই রাস্তা দিয়ে যদি যাওয়া যায়, আমরা যখন ঘটনা পরবর্তীতে যাই সেখানেও কোনো পুলিশ দেখা যায়নি। ডাকবাংলো মোড় বলে একটি জায়গা রয়েছে, সেখানে একটি মাত্র পুলিশের গাড়ি দিয়ে দেখা গিয়েছে প্রায়, অর্থাৎ ঘটনাস্থল বা সীমান্ত থেকে অন্তত 10 কিলোমিটার দূরে বা 7 কিলোমিটার দূরে সেখানে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। প্রশ্ন এখানে যারা বিক্ষোভ করতে এসেছিলেন তারা কেন তাদের মূল বক্তব্যটা বললেন না, তাদের আপত্তি কোথায়, কেন আমরা যে সত্যিটা তুলে ধরছিলাম যে পুশব্যাক প্রক্রিয়া চলছে, বাংলাদেশিরা
কেউ 10 বছর, কেউ 20 বছর ধরে কলকাতা এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় তারা সেখানে ছিল। সেই প্রক্রিয়াটা যখন তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়াটা তুলে ধরাতে তাদের আপত্তি কোথায় সেটা কিন্তু তারা স্পষ্ট বলতে পারলেন না। একটা বিষয়, তুমি বিগত বেশ কয়েকদিন ধরে হাকিমপুরের এই যে সীমান্ত এলাকা যেখানে পুশব্যাকের প্রক্রিয়া চলছে, তুমি সেখানে যাচ্ছ, সেখানকার ছবিটা তুলে ধরছো, প্রত্যেকটা দিনই প্রায় তুমি গিয়েছো। একটা বিষয়, এই যে যারা তোমার উপর হামলা চালিয়েছে, যারা তোমাকে একেবারে খবর করতে বাধা দিচ্ছিল, তাদেরকে এর আগে কখনো কি এই এলাকায় দেখা গিয়েছে? দেখতে কি পেয়েছো কখনো? দেখো, একেবারে যারা এসেছিল তারা স্থানীয় বলে দাবি করছে, কিন্তু গতকাল পর্যন্তও তাদের কাউকে দেখা যায়নি। আজকে আচমকা তারা বেশ কয়েকটি মোটর বাইকে, অন্তত 15 থেকে 20টি মোটর বাইকে আচমকা এসে তারা চড়াও হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং আমরা বারবার যখন জানতে চাই তাহলে তাদের অভিযোগটা কিসের, সে বিষয়ে তারা স্পষ্টত কোনো জবাব দিতে পারেনি। তাদের অভিযোগ কি পুশব্যাক প্রক্রিয়া নিয়ে, তাদের অভিযোগ কি বাংলাদেশিদের আনা নিয়ে, সেটা তারা সঠিক জবাব দেয়নি। বরং তারা কিছু সময় পর তারা বলতে থাকে যে বিএসএফ এর ভূমিকা নিয়ে আমরা কেন প্রশ্ন তুলছি না, পাচারে সাহায্য করছে ইত্যাদি অভিযোগ করতে থাকে। সুজয়, তুমি সঙ্গে থাকো। এবং বারবার যে প্রশ্নগুলো উঠছে যে এরা কারা, এরা কোথা থেকে এলো, এবং সংবাদ প্রতিনিধি যিনি সংবাদ সংগ্রহের জন্য গিয়েছেন, লাগাতার কিছুদিন ধরে আমাদের প্রতিনিধি সুজয় জায়গায় যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। তারা বাংলাদেশ থেকে এসে এই রাজ্যে ঢুকেছেন, ডকুমেন্টস সমস্ত কিছু পেয়ে গিয়েছেন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে তারা কি এই ডকুমেন্টস পেয়েছেন? এই সমস্ত প্রশ্ন যখন উঠছে তখনই আজকে এই তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়, খবর করতে বাধা দেওয়া হয়। সজল ঘোষ বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। আপনাদের মতন মিডিয়া যারা এই ধরনের সত্যিকে সামনে তুলে ধরে দেখাচ্ছেন, সে যেই হোক না কেন, তাদেরকে কুর্নিশ জানাই এবং তাদের সাথে আছে। এই অত্যাচার অপেক্ষা করুন, বেশি দিন আর যাবে না। অনেক ক্যামেরা আপনাদের ভেঙেছে, এর আগেও আপনারা অনেক আক্রান্ত হয়েছেন। এই দেখছেন তো লক্ষ্মী কিরম ভাবে পালাচ্ছে, এই সরকার ওরম ভাবে পালাবে। 6টা মাস অপেক্ষা করুন। আর এই মুহূর্তে আরো একটি বড় খবরে আমাদের নজর রাখতে হবে বনগাঁর দিকে। বনগাঁ পুরসভার 6 তৃণমূল কাউন্সিলর আক্রান্ত। 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, গুলি, বোমাবাজির অভিযোগ। পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থায় সই না করাতেই কি কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব? এই প্রশ্ন কিন্তু উঠছে। দলের আক্রান্ত কাউন্সিলরদের পাশে সাংসদ মমতা বালা ঠাকুর। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীপঙ্কর, এই যে গুলি বোমাবাজির অভিযোগ উঠছে, এর ফলে দলের যে অন্তর্কোন্দল সেটা কি আরো একবার প্রকাশ্যে চলে এলো না? দেখো, একদমই তাই। সেটা যেমন এসেছে, তোমাকে প্রথমে দেখাই যে মহিলাদের বাড়িতে, মহিলা কাউন্সিলরদের বাড়িতে আক্রমণ হয়েছিল, তারা কতটা আতঙ্কের মধ্যে আছেন। কি হয়েছিল আমরা দেখেন, রাত 8:30 বাজে প্রচুর পরিমাণে 1-150 ছেলেরা, ইয়ং ছেলেপিলে দেখি বাইরে যেন কিসের একটা আওয়াজ হচ্ছে। আমি বাইরে বারান্দায় দাঁড়িয়ে দেখি অকথ্যভাবে গালিগালাজ, খিস্তি খেয়েও তারা ওই যে সন্ত্রাসবাদী, আমাদের যে জেলার পার্টি অফিসে কালকে আমাদের ডেকেছিল অনাস্থায় সই করতে, আমরা করেনি, তার জন্য উনি রাত্রিবেলা আমাদের বাড়িতে সন্ত্রাস এবং আমাদের যাতে গুন্ডা বাহিনী পাঠিয়েছে, যারা আমরা ভয়তে যাতে সই করি ওখানে। কিন্তু আমরা দেখেন, আমরা ন্যায়ের পথে আছি, অন্যায়ের পথে আমরা প্রতিবাদ করেছি, তাই আজকে আমাদের এই অবস্থা। আমরা দেখেন, পুলিশ প্রশাসনও কিন্তু ছুটে যায়নি, আমরা জানিয়েছি কিন্তু ওদের পাইনি, অনেক পরে পুলিশ প্রশাসনকে পেয়ে। বুঝতে পারছো, যেমন একজন কাউন্সিলরের কথা শোনালাম, আরও কাউন্সিলররা রয়েছেন, প্রত্যেকের বাড়িতে হামলা হয়েছে। আপনার বাড়িতেও তো কালকে হামলা হয়েছে। যথেষ্ট পরিমাণে বিশ্রীভাবে হামলা করা হয়েছে এবং আমাদের প্রতি প্রচুর অন্যায় করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে রাজা হালদারের পরিবারকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। প্রচুর পরিমাণে ভাঙচুর করা হয়েছে। আমার স্বামী একনিষ্ঠ তৃণমূল কর্মী, আর গোপাল শেঠ আমাদের নেতা, আমাদের ভূপেন শেঠের এই বনগাঁ শহরে এই সন্ত্রাস যারা আনছে, আমরা তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত চাই। আরও একজন কাউন্সিলর যিনি বলছেন যে কিভাবে তারা এই আক্রমণের শিকার হয়েছেন, একটু শুনুন। সৈনিক আমরা দেখিয়ে দেব এবং ভালো করে বুঝিয়ে দেব যে আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, এবং আমরা কোনো প্রয়োজনে পা দেব না, কোনো লোভের কাছে মাথা নত করব না। তাতে যদি মৃত্যুবরণ করতে হয় তাই করব। আমাদের দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বনগাঁর মাটিতে কোনো বনগাঁর মানুষের উপরে
কোনো অত্যাচার হতে দেব না। আপনি একটু আগে বলছিলেন বিশ্বজিৎ দাস এর আগে একবার কাউন্সিলরদের ভাঙিয়ে বিজেপিতে নিয়ে হ্যাঁ, সেটা সবাই চক্রান্ত চলছে, সেটা সবাই জানে। বনগাঁর মানুষের কাছে জলের মতো পরিষ্কার। কালকে আমরা যখন অনাস্থার পেপারে সাইন করিনি, তারপরে আমাদের উপরে বলেছে দেখে নেব, দেন তারপরে এইখানে এসে আমাদের হামলার সম্মুখীন হতে হয়েছে। আমাদের প্রত্যেকের পরিবার আছে, সংসার আছে, এবং আমাদের আশেপাশে মানুষ দিয়ে আমরা বসবাস করি। তাদের নিরাপত্তাটার কথা আমাদের আগে ভাবতে হবে। আমরা তো গুলি বন্দুকের সামনে থেকেই, আমরা দিদির সৈনিক। তো আপনার বাড়িতে কি হয়েছিল? কালকে আমার বাড়িতে 6 রাউন্ড গুলি চালানো হয়েছিল মাঝরাত্রে, তখন 3টা থেকে 3:30 বাজে। কারা এরা? এরা কারা? এরা দুষ্কৃতীরা, যারা দুষ্কৃতিকে মদত দেয়, যারা বনগাঁটাকে অশান্ত করতে চায়, এরা তারাই। কারা অশান্ত করতে চাইছে? আপনাদের নো কনফিডেন্স সই না করারই কারণ? এটা জলের মতো পরিষ্কার। কে বা কাহারা? যখন আমরা জেলা পার্টি অফিসে গেছিলাম, আমাদের হুমকি দেওয়া হয়েছিল দেখে নেব, তারপরের থেকে এইভাবে আমাদেরকে দেখে নিচ্ছেন গুলি এবং বোমা দিয়ে। দিয়েছিল হুমকি জেলার সভাপতি। কি বলেছেন? বলেছে তোমাদের দেখে নেব যারা সই করেনি। জোর করে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা পেপারে সই করেছিল। আর যারা প্রতিবাদ করতে পারছেন না, অন্যান্যরা, তারা মুখ বুজে আছেন, কিন্তু আমাদের প্রতিবাদ থামবে না। আমাদের যখন রাস্তায় নামতেই হলো, আমরা গৃহবধূ, আমরা ওয়ার্ড সংসার নিয়ে পড়েছিলাম, সেখানে আমাদের যখন নামিয়েছে, আমরা শেষ দেখে ছাড়বো, শেষ রক্তবিন্দু দিয়ে। পুলিশের ভূমিকাটা কি ছিল কালকে? পুলিশের ভূমিকা ঠিকই ছিল, তারা তাদের কাজ করেছেন। যার যার বাড়িতে হামলা হয়েছে সবার বাড়িতে গেছেন, এবং আমরা এখানে এফআইআর লঞ্চ করেছি। প্রত্যেকের এফআইআর নিয়েছেন এবং মমতা বালা ঠাকুর আপনাদের আশ্বাস দিলেন? হ্যাঁ, মমতা বালা ঠাকুর এর ইতিমধ্যেই বলেছেন, এবং প্রত্যেকের সিসিটিভি ফুটেজ আমরা উপর নেতৃত্বের কাছে মমতা বালা ঠাকুরের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবং বলেছেন যদি এই দল বিরোধীরা যদি কোনো রকম আমাদের পরবর্তীতে কোনো স্টেপ নেয় আমাদের বিরুদ্ধে, তখন দল তাদের উপর দিকে যথাযথ ব্যবস্থা নেবেন। বুঝতে পারছো যে একদিকে তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস, যিনি অতীতে কাউন্সিলরদের ভাঙিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেছিলেন, যে রেকর্ড তার বিরুদ্ধে রয়েছে, সেই কথার কথা বলছেন শর্মিলা, এখানকার একজন কাউন্সিলর, যার বাড়িতে গতকাল রাত্রিরে 6 রাউন্ড গুলি চলেছে। অন্যদিকে মমতা বালা ঠাকুর, বনগাঁ সংসদীয় জেলার চেয়ারপারসন, তিনি এসে এই আন্দোলনকে সমর্থন করছেন। যারা নো কনফিডেন্সে সাইন করেননি তাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং তাদের পক্ষের কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরবেন, এই কথা বলেছেন। সব মিলিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে যে বনগাঁ পৌরসভার এই যে নো কনফিডেন্স আনা বা তার প্রচেষ্টা করা, গোপাল শেঠের চেয়ারম্যানের পদত্যাগ করতে দেওয়া বলা এবং গোপাল শেঠ না করা, সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের একটা অন্তর্কলহ, সেটা কিন্তু প্রকাশ্যে বেরিয়ে আসছে। অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব কিন্তু আরো একবার প্রকাশ্যে এসে গিয়েছে এবং তার ফলে কিন্তু যথেষ্টই অস্বস্তিতে রাজ্য শাসক দল। ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। 9টার সময় সারা বনগাঁর সাথে সাথে আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এলাকার 5-7 জনদের চিনতে পেরেছি। পুলিশ এসেছিল, পুলিশের কাছে অভিযোগ করেছি। যারা পাড়ার আর কি ছেলেরা যে কজন যুক্ত ছিল তাদের নামে অভিযোগ জানিয়েছি। গোলাগুলি ক্যামেরা ভেঙে যাতে প্রমাণ না থাকে, বাইরের থেকে সন্ত্রাস এনে আজকে বনগাঁর বুকে শান্তিকে অশান্তি করার যে চেষ্টা করেছে, এটাকে নিয়ে উপর মহলে কথাবার্তা চলছে এবং আমি এখান থেকে যে এসপির সঙ্গে আমি যাব, ওখানে কথাবার্তা বলবো যে তাদের ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। যারা আজকে এই ধরনের কাজ করেছে, মানুষ সন্ত্রাস, বনগাঁর বুকে যে মানুষের ভয় ভীতিতে আছে, যে শান্তিপ্রিয় বনগাঁ ছিল, আজকে সেই বনগাঁ অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। এবং সেটাকে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের যারা আমাদের উপর নেতৃত্ব, তাদের সঙ্গে আমি কথা বলবো এবং অলরেডি সেটা আমি আস্তে আস্তে কয়েকজনের সাথে কথা হয়েছে এবং সেটাকে নিয়ে আরও উপর মহলে এবং সেটাকে নিয়ে প্রশাসনের লেভেলের থেকে আমরা মনে করি যে এখনও সেইভাবে আমাদের যে এসপি এখনও বনগাঁর বুকে সেই ধরনের তাদের কোনো সাপোর্ট করেনি। আমি এসপির সঙ্গেও দেখা করে এখানে যাব যাতে ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। যেভাবে সেই সব জনপ্রতিনিধিদের বাড়িতে বোম গুলি নিয়ে আক্রমণ করেছেন, বনগাঁ পুলিশ প্রশাসনকে আমি ধিক্কার জানাই। কারণ যিনি দায়িত্বে আছেন তারা যদি ক্ষমতা নাই থাকে এই বনগাঁর আমজনতাকে রক্ষা করার, তাহলে তিনি সম্পূর্ণ বিহন্ন ভূমিকা পালন করছেন। যদি ক্ষমতা না থাকে আপনি রাস্তায় নামুন, চুরি পরে শাড়ি পরে রাস্তায় ঘুরে বেড়ান, কেন আপনি এসপি পদে বসে আছেন? বনগাঁ পুরসভায় 6 তৃণমূল কাউন্সিলর আক্রান্ত, 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, গুলি, বোমাবাজির অভিযোগ। পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থায় না।
তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বনগাঁ পুরসভায় সেখানে 6 জন তৃণমূল কাউন্সিলর আক্রান্ত বলে জানা যাচ্ছে এবং 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে, গুলি বোমাবাজির অভিযোগ। এই ঘটনা অত্যন্ত সাংঘাতিক এবং বিপজ্জনক। প্রশাসন নিশ্চিতভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে যারা এর পিছনে আছে এই দুষ্কৃতীদের একদমই ছাড় দেওয়া হবে না এবং দলীয় স্তরে খোঁজ নেওয়া হচ্ছে। যদি দলীয়ভাবে কেউ যুক্ত থাকে তাদেরও কঠোর শাস্তি হবে। তন্ময়বাবু, যাদের বাড়ি যে কাউন্সিলরদের বাড়িতে হামলা হয়েছে বা হামলা চলেছে তারা বলছেন যে দলের লোকজনই করেছেন, তাদের কাছে সেই এভিডেন্স আছে, সেটা উপর নেতৃত্বকে তারা পাঠাচ্ছেন। সেটাই বললাম, দলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বিষয়টা নজর রাখছেন এবং কোনোভাবেই এই ঘটনা বরখাস্ত করা হবে না এবং দলীয় স্তরে যদি দেখা যায় যুক্ত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাবো আপনাদেরকে এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে। বনগাঁ পুরসভার 6 তৃণমূল কাউন্সিলর আক্রান্ত, 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, গুলি, বোমাবাজির অভিযোগ। পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থায় সই না করাতেই কি কাউন্সিলরদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, কেননা দলের আক্রান্ত কাউন্সিলরদের পাশে দাঁড়িয়েছেন সাংসদ মমতা বালা ঠাকুর। আমাদের এই নন স্টপ কভারেজ চলছে কিভাবে এই অনুপ্রবেশকারীদের কাছে জম হয়ে দাঁড়িয়েছে এসআইআর। ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া যখনই শুরু হয়েছে চম্পট দিতে শুরু করেছেন বাংলাদেশিরা। একের পর এক জায়গার হদিশ পেয়েছি, সেগুলো খালি হয়ে গিয়েছে, দেশে চলে গিয়েছেন, বাংলাদেশে চলে গিয়েছেন, সেখানকার স্থানীয়রা দাবি করেছেন। এরকমই আরও একটা জায়গা মধ্যমগ্রামে, সেখানেও উধাও অনুপ্রবেশকারী। 15 বছর আগে অনুপ্রবেশ করে নথি তৈরি করে ফেলেছিল রবিউল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত বাংলাদেশি পরিবার। কিভাবে ভারতীয় পরিচয়পত্র বানালো বা জোগাড় করলে এই অনুপ্রবেশকারী? কাদের মদতে সরকারি প্রকল্পের সুবিধাভোগী হচ্ছে তারা? জানি না, শুনেছিলাম যে বাংলাদেশে নাকি। বাংলাদেশি এই এসআইআর ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে। ভয় পাচ্ছিল, হ্যাঁ, এসআইর জন্য ভয় পাচ্ছিল। হতো এরা তো বহুত দিন আগে এসছিল, তা অনেক আগে এসছিল, এসে ভাড়া ছিল অন্য জায়গায়। তার বেশি 15 বছর ওইরকমই হবে। ভোট টোট দিত এরা? হ্যাঁ, ভোট দিয়ে ভোটার কার্ড ছিল, সব ছিল, সব ছিল। বিহারের যে এসআইআর শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে, যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। লক্ষ্মী ভাণ্ডারে ছিল। মানে এইটা এখানে দিত, তাহলে ওরা চলে গেল কেন? ভয়ে আতঙ্কে গেছে। অনেক দিন দিয়ে আছে, 5-6 বছর দিয়ে ছিল। আচ্ছা, এই লোকটার নাম কি ছিল? রবুল মণ্ডল ছিল। বাড়িতে কজন মেম্বার ছিল? এরা মোটামুটি 8 জন ছিল। 8 জন? 5 জন ছেলে পিলে ধরে 5 জন ছিল। 5 জন? 3টে ছেলে। হ্যাঁ, ভোটার কজন ছিল? মানে 2 জন। আচ্ছা, বাচ্চা কি করতো? লোহা ভাঙার ব্যবসা করতো। এই যে আদৌ মানে বিহারে যখন শুরু হয়েছে সেই ভয়তে এরা একটা চিন্তা ভাবনা করে আর থাকবো না, সেই ভাই চলে গেছে। বাংলাদেশের বাসিন্দা রবিউল মণ্ডল গত 15 বছর ধরে এইখানে থাকতেন, এই বাড়িতে। কিন্তু বিহারে এসআইআর হওয়ার পর থেকে তারা আতঙ্কের মধ্যে ছিলেন। অবশেষে তালা বন্ধ করে এই বাড়ি বিক্রি করে দিয়ে তারা এখান থেকে চলে গেছেন। মূলত ভয় এসআইআরের আতঙ্ক। কিন্তু স্থানীয় মানুষ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই রবিউল ইসলাম, তার পরিবারে প্রায় 5 জন সদস্য ছিল, যার মধ্যে 2 জন ভোটার ছিলেন, যারা রীতিমতো পশ্চিমবঙ্গে থেকে, ভারতবর্ষ থেকে ভোট দিতেন, এখানে বিভিন্ন ভাঙাড়ির কাজ করতেন, সেই কাজ করে তাদের জীবন সংস্থান চালাতেন। কিন্তু কিভাবে তারা ভোটে নাম তুললেন এই নিয়ে প্রশ্ন রয়েছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও তারা পেতেন, এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই আতঙ্কে তারা এই বাড়িতে বিক্রি করে দিয়ে তালা মেরে বেরিয়ে গেছেন। যারা কিনেছেন তারা এই বাড়ি নতুন করে এখনও পর্যন্ত ঢোকেননি, সেই কারণেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই আবারও প্রশ্ন উঠছে মধ্যমগ্রামের 1 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া, যেখানে রবিউল মণ্ডল বাংলাদেশি 15 বছর ধরে এখানে থাকতেন, বাড়ি বিক্রি করে চলে গেছেন। ভোটার লিস্টে নাম ছিল, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তারা চলে গেছেন এই 1 নম্বর ওয়ার্ড থেকে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। চোখের চিকিৎসা করাতে এসে ভারতে বাস, 20 বছর ধরে বঙ্গে জাঁকিয়ে বসেছিল বাংলাদেশি। স্যারের গুতোয় এখন ঠাঁই হোল্ডিং সেন্টারে। ডাক্তার দেখানোর জন্যই
থেকে যাওয়া সাফাই অনুপ্রবেশকারীর কোনো নথি ছাড়াই বছরের পর বছর কিভাবে বাস করছে এই বাংলাদেশি পরিবার? কেন নজরদারি ছিল না স্থানীয় প্রশাসনের? কাদের মদতে এই সুখে বাস করেছেন অনুপ্রবেশকারীরা? দৃষ্টিহীন। কবে এসেছিল? আমরা অনেক দিন এসেছি। কতদিন? 20 বছর। 20 বছর ভারতে? তাহলে তো আপনার ভোটার কার্ড, আধার কার্ড আছে। আমাদের কিছু নেই। লক্ষ্মীর ভান্ডার কিচ্ছু নেই আমাদের। কেন দেয়নি? আমাদের ডকুমেন্টস না থাকলে কি করে দেবে? ডকুমেন্টস না থাকলে লক্ষ্মী ভান্ডার আবার কে দেবে? আপনার জন্ম কোথায়? আমার জন্ম বাংলাদেশে। আমার চোখের ডাক্তার দেখানোর জন্য এখানে আসা হয়েছিল। 20 বছর ধরে আছেন বলছেন? হ্যাঁ। 20 বছর ধরে আপনার ছেলে রয়েছেন চোখের ডাক্তার দেখাতে? আমরা এসেছিলাম, ডাক্তার দেখাইছি, এই ডাক্তার ওই ডাক্তার পাল্টাপাল্টি করে বয়তে 20 বছর লেগে গেছে। হ্যাঁ, তা সুরাইয়াত যেতে পারিনি, বয়তে এখন বর্ডার খুলে দিয়েছে, তাই বাড়ি যাচ্ছে। 20 বছর ধরে এই ডাক্তার ও ডাক্তার হচ্ছে? ডাক্তার দেখাইছে আর এই জায়গায় এমনি থাকছিল, ওর বাবা কাজ করছিল। কি কাজ করে? ও যখন যা পায়, জোগাড়ের কাজ, রঙের কাজ, জোগাড়ের রঙের। কোথায় সেটা? ডানকুনি। আপনার ডানকুনিতে থাকতেন? কি বাড়ি ভাড়া নাকি? না, ভাড়া বাড়ি থাকতাম। এখানে 20 বছর আগে আসছিলেন কি করে? সুরাই এসেছিল লোক যেরকম আছে, আমরা এরকম এসেছিলাম দালাল ধরে। হ্যাঁ। 20 বছর তো নিশ্চয়ই অনেকবার বাংলাদেশ গেছে। আমরা যাইনি। কেন? আত্মীয় স্বজন আছে তো। আসে একবার গেছিলাম, চলে এসেছিলাম। কি করে গেলেন, কি করে আসলেন? ওইরকমই গেছি, এসছি, আর বলতে পারছি। দালাল ধরে বর্ডার পার করে? আচ্ছা দিদি, এখানে আপনার রেশন কার্ড হয়েছিল? কোনো কার্ডই নেই আমাদের। কেউ করে দেয়নি? আবেদন করেছিলেন? না, আমরা কি করতে করবো? আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশ ফিরত যাওয়ার কার্ড করে কি করবো? অসুস্থ হলে হাসপাতালে যেতেন না? হ্যাঁ, হাসপাতাল তেমনি ওষুধ আনতাম, কিনে খেতাম। তখন আপনার ওখানে তো নাম লিখতে হতো। তার নাম লিখছি। অদ্ভুত দাবি। 20 বছর ধরে বলছেন ভারতে রয়েছে, ছেলের চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে এসেছিলেন নাকি 20 বছর ধরে। 20 বছর ধরে এই ডাক্তার ওই ডাক্তার ঘুরেও ডাক্তার পাওয়া যায়নি, ফলে এই দেশেই থেকে গিয়েছেন এবং তাদের দাবি তাদের কোনো ভারতীয় নাগরিকত্বের পরিচয় নেই। এবং ভাবুন একবার, কত মানুষের, কত বাংলাদেশির কত রকমের অজুহাত এই ভারতে থাকার। এসআইআর আবহের মধ্যে অনুপ্রবেশকারী পালাচ্ছে দলে দলে। হায়দ্রাবাদ থেকেও চলে আসছে অনুপ্রবেশকারী বাংলাদেশি। 5-6 বছর আগে লোক ধরে ভারতে ঢুকে পড়েছেন। হায়দ্রাবাদে গিয়ে লেবারের কাজ অনুপ্রবেশকারীর। কিভাবে নথি ছাড়ায় বছরের পর বছর কাজ করলেন? কেন নজরদারি ছিল না প্রশাসনের? আপনার নাম কি? সালামতুল্লাহ। এখানে যে হায়দ্রাবাদে গেলেন, ট্রেনে করে গেছিলেন? ট্রেন করে গেছেন। টিকিট হয়েছিল আপনার নামে? हाँ। কোনো কাগজ, আপনার ভোটার কার্ড বা आधार कार्ड देखाते হয়নি? कुछ हो ही ना। तो आया कैसे बांग्लादेश से? आया अभी आदमी आ रहा, उनका संगत आ गया। तो पैसा देना पड़ा ना? पैसा नहीं, कर्जा, गाड़ी का कर्जा दिया। गाड़ी में आया? गाड़ी में। तो बॉर्डर क्रॉस कैसे किया? बॉर्डर करे, आदमियों का 2 बंदा आ रहे, वो बंदा का साथ आए हम। पैसा तो दिया ना? पैसा दिया नहीं। वोट दिया इधर हैदराबाद में? तो वोट दिया कभी? वोट दिया नहीं। तो डायरेक्ट हैदराबाद कैसे? डायरेक्ट हैदराबाद गए। एजेंट था कोई? एजेंट से परिचय हुआ था? हैदराबाद में उसको काम आपको किसने दिलाया? दिलाया नहीं, उधर मुसलमान है, वो उनको घर का लेबर का काम है, वो लेबर का काम किया, सीमेंट का काम। 5-6 साल होता। तो 5-6 साल में तो बांग्लादेश भी लौटे होंगे? एक बार भी नहीं गए? नहीं गए। बीवी बच्चे कहाँ पर है? बीवी बच्चा इधर है। तो उन लोग के साथ, वो तो हैदराबाद में ही था आपके साथ? जी हाँ, मेरा साथ है। अभी इधर का सरकार नहीं रह सकते, बाहर का आदमियों बोल के हम चले जा रहे हो। টাকা ফেললেই অবাধে অনুপ্রবেশ, দালালদের হাত ধরে অনুপ্রবেশ বাংলাদেশির। 5,000 টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে। এসআইআর আবহে চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী। দালালদের রমরমা, প্রশাসন কি কিছুই জানে না? বাংলাদেশ বাগড়া জেলা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এটা কলকাতায় থাকতাম। আর চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে, এসআইআর চালু হয়েছে। কিসের ভয় এত? আমরা বাংলাদেশি, কোনো ডকুমেন্টস নেই আমার এই জায়গার। আমার বাংলা। এখানে এসেছিলেন কিভাবে? পালাইয়ে আইছি। দালাল ধরে? না। তা কিভাবে এসেছিলেন? ও লোক আইতে আছে, লোকের পিস ধরে চলে আইছি। কত টাকা খরচ হয়েছিল আসতে? আসতে কত 5,000 টাকা খরচ হয়েছে আমার। আরো একটা নমুনা, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে একটা কাজ জুটিয়ে নিয়েছিলেন। বছরের পর বছর বিনা বাধায় কাজ বাংলাদেশের। যেই এসআইআর শুরু, সেই এসআইআর এর গুতোয় পালানোর পথ ধরেছে অনুপ্রবেশকারী। জাঁকিয়ে বসেছিল এই বাংলাদেশি। কেন টের পায়নি কেউ? দেখেও না দেখার ভান করেছিল প্রশাসন। এখানে সিনাপাত থাকতাম।
এখানে কি করতেন? ময়লার কাজ করতাম। আচ্ছা, এখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ওসব কোনো কার্ড নেই আমার। বানিয়েছিলেন? না। ভোট দিয়েছিলেন? না। ভোট দেননি? না। আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা পেতেন? না। চলে যাচ্ছেন কেন? এসআইআর ভয়তে। আর ফিরবেন না? না। ভয় পাচ্ছেন কিসের? আল্লাহর ভয় পাতি। শিউড়িতে সেখানে সংসদ শতাব্দীর সামনে তৃণমূল কর্মীদের মারপিট, তৃণমূলের অঞ্চল সভাপতিকে দলের কর্মীদের মার, সংসদের এসআইআর ক্যাম্প পরিদর্শন ঘিরে তুমুল উত্তেজনা। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, ঠিক কি কারণে সংসদের সামনে তৃণমূল কর্মীরা এভাবে বচসায় জড়িয়ে পড়লেন? দেখো, কারণ একটাই, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এই সিউড়ি 2 নম্বর ব্লকে আমরা বারবার দেখেছি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডলের অনুগামী এবং কাজল অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, মারধর, বাড়ি ভাঙচুর এসব হামেশাই ঘটে থাকে কিন্তু সিউড়ি 2 নম্বর ব্লকে। আজকে এই ছবিটা দেখাবার চেষ্টা করব। এই হলো সেই এসআইআর ক্যাম্প, যেখানে এসে উপস্থিত হয়েছিলেন সাংসদ শতাব্দী রায়, এবং একজন যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ঠিক সেই সময় কিন্তু বলরাম বাগদি, তার ভাই এবং আরও একজন তৃণমূল কর্মীকে সাংসদ শতাব্দী রায়ের সামনেই কিন্তু বেধড়ক মারধর করা হয়। একজনের রক্তাক্ত হয়েছে একজন, এমনটাও কিন্তু দাবি করছেন বলরাম বাগদি। এই গ্রামের ছবিটা দেখাবার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে গ্রাম একেবারে পুরোপুরি থমথমে রয়েছে। বিশাল পুলিশ সেখানে মোতায়েন করা রয়েছে, পুলিশ টহল দিচ্ছে গ্রামের একাধিক জায়গায়। পুলিশের ছবিও একবার দেখাবার চেষ্টা করব। প্রচুর মানুষ যারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এসআইআর ক্যাম্পে, যে সাংসদ শতাব্দী রায় তিনি বিভিন্ন ধরনের কথা শুনছিলেন, অভিযোগ শুনছিলেন মানুষের কী সমস্যা হচ্ছে, তার মাঝেই তৃণমূল কংগ্রেসের এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু আবারও প্রকাশ্যে চলে এলো সিউড়ি 2 নম্বর ব্লকে। এর আগে একাধিক জায়গায়, পুরন্দরপুর থেকে শুরু করে জানুরি সহ একাধিক জায়গায় কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আমরা দেখতে পেয়েছি। আজ এই গাংটে গ্রামেও সেই একই ছবি আবারও ধরা পড়লো। গ্রামে এই মুহূর্তে বিশাল পুলিশ মোতায়েন করা রয়েছে, অর্থাৎ এখন গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে, এবং ঠিক সেই সময় ঠিক কি বলছিলেন স্থানীয়রা শোনাবো একবার আপনাদের। বড় পরিবারে অনেক কিছু হতে পারে, সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে, তো সেই জায়গা থেকে সেটা মিটে গেছে, উনি আর কিছু বলতে চান না। আমি আবারও চলে যাবো সরাসরি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, এমন কি পরিস্থিতি তৈরি হলো যে কারণে তৃণমূলের অঞ্চল সভাপতিকে দলের কর্মীদের হাতে এভাবে মার খেতে হলো? দেখো, একেবারেই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বলরাম বাগদি, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে এবং তার ভাইকেও মারধর করা হয়েছে। দামু নামে একজন, তাকেও মারধর করা হয়েছে, তার রক্তাক্ত হয়েছেন তিনি দাবি করছেন বলরাম বাগদি। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু এমন অবস্থা এবং এমনটাই মনে করা হচ্ছে। যদিও সাংসদ শতাব্দী রায় তিনি আবার গোষ্ঠীদ্বন্দ্ব মানতে চাইছেন না, তিনি বলছেন সিপিএম বিজেপির তত্ত্ব তুলে ধরছেন, পাল্টা জবাব দিচ্ছেন বিজেপি। সব মিলিয়ে একদিকে যেমন রাজনীতি শুরু হয়েছে, পাশাপাশি 2026-এ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসছে এই বীরভূম জেলাতে। অনুব্রত মণ্ডলের অনুগামী হিসাবেই পরিচিত বলরাম বাগদি, তাকে মারধর করার অভিযোগ উঠেছে। কাজল শেখের অনুগামী বলরাম বাগদি যাকে মারধর করার অভিযোগ উঠেছে, তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার আপনাদের। এরা হচ্ছে যে বর্তমান ব্লক সভাপতির আশ্রিত মানুষ, যারা গত নির্বাচনে পরপর 3-4টে নির্বাচনে বিজেপি করেছে এবং সিপিএম। আজকে দিনে দাঁড়িয়ে যে BLA 2 নিযুক্ত হয়েছে, যে ছেলেটি বক্তব্য থামিয়ে দিচ্ছিল সেই ছেলেটি বর্তমানে সিপিএম এর BLA 2, এবং যারা মারধর করলো তাদের মধ্যে একজন বিজেপির BLA 2, অর্থাৎ বিজেপিটা টোটাল ওখানে যেয়ে
প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী যারা, তাদেরকে দারুণভাবে মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে। রক্তাক্ত অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি করতে পেরেছি। আপাতত একজন, যে ছেলেটা বললো এসআইআর কথা বলুন, তার খবর নিলে সে কে? না, সে সিপিএম এর বিএলও 2। এই খবরটা আমি দিচ্ছি, তুমি নাও, কনফার্ম হও। তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এর সিপিএম এর বিএলও 2 বলে, তাহলে সে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না, এক। দ্বিতীয়ত, যে মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও। প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিংয়ে ধ্রুব শাহের সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিংয়ে ও আর ওর ছেলে আছে, তার মানে সে আমাদের দলের নয়, তাই না? থার্ড, আর একজন ছিল, সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই, তো হওয়ারই ছিল, হয়েছে। এটা তো অঞ্চল সভাপতি মার করতে না না, সেটা বলছি, এখানে যে যদি এই বিরোধী বা এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও, বিজেপির বিএলও, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যদি উস্কানো করানো হয়, তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি। সেটা দেখা যায়, আমি তো এই মুহূর্তে জানলো ঘটনাটা, জানতে তো হবে, এই সময় জানবো আমি। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, এবং সিউড়িতে যেখানে সংসদ শতাব্দী তিনি পৌঁছতেই তার সামনে তৃণমূল কর্মীদের মধ্যে একটা বচসা, সেই বচসা গিয়ে পৌঁছায় মারপিট পর্যন্ত। তৃণমূলের অঞ্চল সভাপতিকে দলেরই কর্মীদের মার, সাংসদের এসআইআর ক্যাম্প পরিদর্শন ঘিরে তুমুল উত্তেজনা। অঞ্চল সভাপতির গাড়িতে চেপে এলাকা ছাড়েন শতাব্দী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, কি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং এই ঘটনার পরে বীরভূমের যারা বিরোধীরা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেস বিজেপির ভূত দেখছে। রাত্রেবেলায় শতাব্দী দিদিমণি ঘুমিয়ে আর বিছানায় লাফিয়ে উঠছেন, বিজেপির ভূত দেখছেন। ভূত দেখে লাভ নাই দিদিমণি, যারা পায় আর যারা পায় না, যারা খায় আর যারা খায় না, তাদের লড়াই। খেলা হবে স্লোগান দিয়েছিলেন, খেলার জন্য আপনারা প্রস্তুত। আপনারা গোলকিপারটা মজবুত করুন, তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নেমে পড়েছি। এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন। শাসক দলের কোন দল অস্বস্তি বাড়াবেই, দলের ভেতরে আরো একটা কোন দলের নিদর্শন বনগাঁ পুরসভা, যেখানে 6 জন তৃণমূল কাউন্সিলর আক্রান্ত হয়েছেন। 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে, গুলি চালানো হয়েছে, বোমাবাজি হয়েছে বলে তারা অভিযোগ করছেন। পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল, কিন্তু তারা সম্মত নয়, তারা না করে দিয়েছেন। অনাস্থায় সই না করার জন্যই কাউন্সিলরদের বাড়িতে কি দুষ্কৃতী তাণ্ডব, এই প্রশ্ন উঠছে। কাউন্সিলর এবার গেছেন এসডিও অফিসে মিছিল করে। আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর, আমাদের প্রতিনিধি। দীপঙ্কর, একদিকে সিউড়িতে আমরা দেখছিলাম তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কতটা অস্বস্তি বাড়িয়েছে, এবার এই বনগাঁয় কাউন্সিলররা কি বলছেন, তারা এসডিও অফিসে কি অভিযোগ জানাতে যাচ্ছেন এখন? দেখো, মূলত যে বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন গতকাল রাতে যে 6 জন কাউন্সিলরের বাড়িতে, মহিলা কাউন্সিলরের বাড়িতে যেভাবে হামলা হয়েছে তার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে তারা এসছেন। প্রথমে যেমন থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারপর তারা চলে আসেন এসডিও অফিসে। এই মুহূর্তে 3 তলাতে সেই মহিলা কাউন্সিলররা উঠেছেন, আমরা 2 তলাতে রয়েছি। সেখানে শুধুমাত্র কাউন্সিলরদের নিয়ে বৈঠক করছেন এসডিও, মহকুমা শাসক। তার কাছে সমস্ত অভিযোগ জানাবেন। যে কথা কাউন্সিলররা বলছিলেন যে বিশ্বজিৎ দাস, যিনি এই নো কনফিডেন্স আনার জন্য তাদেরকে সাইন করতে বলেছিলেন, যখন করেনি তখন নাকি তিনি হুমকি দিয়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় যে প্রসঙ্গগুলো তিনি বলছেন, শর্মিলা দাস বৈরাগী, যে গত 3-4 বছর আগে বিশ্বজিৎ দাস, তিনি এর আগে বনগাঁ পৌরসভার একাধিক কাউন্সিলরকে নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। ফলে এখানে আবার ওরকম কোনো চক্রান্ত চলছে না। তো এই ধরনের অভিযোগ তারা তুলছেন। এই সব কিছুর মধ্যে যখন বিশ্বজিৎ দাসের নাম উঠে আসছে, তার বিরুদ্ধে যখন অভিযোগ, তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন? দেখো, বিশ্বজিৎ দাস এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি, কিন্তু যে সমস্ত কাউন্সিলররা মিছিল করে আজকে বিক্ষোভ দেখালেন তাদের মধ্যে একজন কাউন্সিলর রয়েছেন। আপনাদের এখন দাবি কি? আমাদের এখন দাবি হচ্ছে, গতকাল রাত্রিরে আপনারা শুনেছেন যে এখানকার যারা মহিলা কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর, তাদের 6 জনের বাড়িতে আক্রমণ হয়েছে। কারো বাড়িতে 3টে বোম, 12টা গুলি, কারো বাড়িতে 10টা বোম, কারো বাড়িতে 20টা গুলি।
এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে গত রাত্রিরে। এটা দেখুন, আমরা 2011 সালের পরে আমরা কিন্তু বোমা গন্ধ বা গুলির শব্দ আমরা কিন্তু শুনি না। এখন আপনারা কি করবেন? এখন আমরা চাইছি যে বনগাঁ পৌরসভাতে যে অচলাবস্থা হচ্ছে এটা যাতে একদম সঠিক চলে আসে আগের মতো। গোপাল শেঠের নেতৃত্বে এখানে যে পৌর বোর্ড চলছে খুব সুন্দরভাবে চলছে এবং বনগাঁর সমস্ত নাগরিকদের নিয়ে সমস্ত মানুষের পরিষেবা আমরা যেভাবে দিচ্ছি সেইভাবেই দেবো। যদি দলের কোনো নির্দেশ থাকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। 6 কাউন্সিলরের বাড়িতে হামলা কারা চালান? এটা দেখুন, আমি তো আমার বাড়িতে আক্রমণ হয়নি, তবে গতকালকে দুপুরবেলা একটা মিটিং ছিল। এই মিটিংয়ে এরা অনাস্থা ভোটের সপক্ষে এরা সই করেনি বলে তখনই বলে দেওয়া হয়েছিল পার্টি অফিস থেকে যে তোমাদের দেখে নেওয়া হবে। সেটা কে বলেছে? দীপঙ্কর কে? সেটা কি বিশ্বজিৎ দাসের লোকজন নাকি বিশ্বজিৎ দাস নিজেই? কারণ বাকিরা তো অভিযোগ করছেন বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। অফিস থেকে বললো, অফিস থেকেই বলা হয়েছিল। আমাদের শর্মিলা দাস বৈরাগী যিনি বলছিলেন যে বিশ্বজিৎ দাসের মুখ থেকেই তিনি এই অভিযোগের কথা শুনেছেন। আমিও সেটা শুনেছি যে বিশ্বজিৎ দাসই নাকি বলেছে যে তোমাদের ব্যবস্থা করা হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা দেখুন, বনগাঁটা হচ্ছে মতুয়া অধ্যুষিত এলাকা এবং এই যে কাউন্সিলররা একজন হচ্ছে, তিনি একজন বাদে আর সবাই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং তারা ঠাকুরনগরে যাতায়াত করে এবং তাদের উপাস্য দেবতা হচ্ছে হরিগুরুচাঁদ। আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমি বলবো যে এই যে ঘটনা ঘটেছে এর যদি পুনরাবৃত্তি ঘটে বা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এটা খারাপ দিকে যাবে। মানে খারাপ দিক বলতে কিসের ইঙ্গিত করছে? খারাপ দিক বলতে তাহলে আমাদের আবার আলাদা আলাদা পুরো দলটাকে একদম আড়াআড়িভাবে ভাগ করে ফেলার একটা জায়গা। একটা প্রশ্ন, বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে অভিযোগ করছেন, কিন্তু তার স্বার্থ কি? গোপাল শেঠকে সরানোর পেছনে তার ইচ্ছে বা তার স্বার্থ কি রয়েছে, কি বলছেন? 1 বছর হলো বিজেপির থেকে এসছে। এই বিজেপি মার্কা তৃণমূলের বিশ্বজিৎ দাসের এইটা করার স্বার্থ কি, তার উদ্দেশ্য? এটা করার স্বার্থ দেখুন, বলছে দলের নির্দেশ যদি হতো তাহলে প্রথম দিনই দলের কোনো নির্দেশ লিখিতভাবে আসলে পরে তাহলে চেয়ারম্যানকে অপসারণ করা যেত বা করা উচিত ছিল। আমি দলনেতা বনগাঁ পৌরসভা। আজ পর্যন্ত আমার কাছ থেকে দল কোনো রকম কোনো নির্দেশিকা আমার কাছে আজ পর্যন্ত দেয়নি। এটা কি চলছে? এটা বনগাঁটা এটা কি দলনেতা? আমার রোলটা কি তাহলে? আপনারা বলছেন বিশ্বজিৎ দাস এটা ইচ্ছাকৃতভাবে নিজের মন মতো দিচ্ছেন? এটা তাই তো একদম বলছে না, রাজা তোমার কাপড় কোথায়? একদিন আমরা বলতে চাইছিলাম না, কিন্তু এখন তো দেখছি রাজা পুরো উলঙ্গ হয়ে গেছে। এটা কি? এটা তো একটা রাজনৈতিক দল। এটা দীপঙ্কর সঙ্গে থাকো বিশ্বজিৎ দাস, এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, আপনার জন্য এই 6 জন কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে, আপনি হুমকি দিয়েছেন অনাস্থা প্রস্তাবে এই কাউন্সিলররা সই না করার জন্য, আপনার বিরুদ্ধে অভিযোগ। অনাস্থা প্রস্তাবে সই করেছে, একাধিক কাগজ রয়েছে আমাদের, কিন্তু কালকের ঘটনা যে কেন হয়েছে আমরা পুলিশকে বলেছি উপযুক্ত তদন্ত করে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এর প্রক্রিয়া শেষ করতে হবে। অলরেডি পুলিশকে বলা হয়েছে, তবে ওরা কেন বলছে এটা আমি এখনো বুঝতে পারিনি। নিশ্চিতভাবে আমরা তদন্ত করছি এবং পুলিশকে বলেছি তদন্ত করে যদি এরকম ঘটনা ঘটে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বজিৎ বাবু, আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে গুলির দাগ রয়েছে, ভাঙচুর করা হয়েছে, তারা অভিযোগও করছেন, কিন্তু অভিযোগটা আপনার দিকেই বারবার করা হচ্ছে। না, এটা কেউ কেউ তো আমাদের তো বিজেপির সাথে একটা লাইনে আছে, তারা কেউ করতে পারে, মানে যারা তৃণমূল মনে প্রাণে করে এরকম করতে পারে না, কারণ তারা জানে যে তৃণমূল কংগ্রেসে যারা আমরা একটা পরিবার, এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনি যেটা বলেছেন আমরা নিশ্চিতভাবে পুলিশকে বলেছি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। বিশ্বজিৎ বাবু, আপনি একটু সঙ্গে থাকুন আমাদের এই 6 জন কাউন্সিলরের মধ্যে কয়েকজনের বক্তব্য আপনি একটু শুনুন। বিজেপি যেটা গতবারও হয়েছিল, এখান থেকে কাউন্সিলর বিভিন্ন টাকার প্রলোভন দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া, সেটা আবার করতে চাইছে, তৃণমূলে ঢুকে আবার সেটা করতে চাইছে। উপর নেতৃত্বের কাছে আমাদের করজোড়ে নিবেদন যাতে এইটাই শান্ত বনগাঁকে যেন অশান্ত না করে এবং আমাদের রাতের অন্ধকারে যে মহিলা কাউন্সিলররা আমরা তাদের উপরে যেন এইভাবে অমানবিকের মতন অত্যাচার না চালায়। আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যদি ক্ষমতা থাকে সামনে থেকে গুলি করো, রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়বে হিজড়ের মতন গিয়ে যদি রাস্তার সামনে গিয়ে গুলি করো, তাতে এই তৃণমূল দলের কাউন্সিলররা ভয় পায় না।
আপনাদের আমরা শোনাচ্ছিলাম যে বিশ্বজিৎ বাবু আমাদের সঙ্গে ছিলেন, তাকেও আমরা এই বক্তব্যগুলো শোনানোর চেষ্টা করলাম, কিন্তু তার ফোন কেটে গিয়েছে। তো আপাতত আপনাদের জানায় যে মমতাবালা ঠাকুর, সাংসদ মমতাবালা ঠাকুর এই কাউন্সিলরদের পাশে আছেন বলে গিয়েছিলেন, তাদের বার্তা দেন যে পুলিশ প্রশাসনের সঙ্গে তিনি নিজে কথা বলবেন। দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দীপঙ্কর, এসডিও অফিসে এখন কাউন্সিলররা কথা বলছেন, একটু যার সঙ্গে তুমি কথা বলছিলে তার বক্তব্য একটু শুনবো, কারণ বিশ্বজিৎ দাস কি বলেছেন তুমিও সম্ভবত শুনেছো। একটু বলো যে বিশ্বজিৎ দাস কিন্তু পুরো অভিযোগটাকে অস্বীকার করছেন, বলছেন বিরোধীদের সমর্থনে কেউ করতে পারে এটা। দেখো, এই মুহূর্তে তো কাউন্সিলরদের নিয়ে বৈঠক করছে তিনতলাতে, সেখানে কাউন্সিলররা যিনি ছিলেন তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি আবারও ওই বৈঠকে গেছেন যেখানে এসডিওর কাছে অভিযোগ জানাচ্ছেন যে মহিলা কাউন্সিলর যাদের বাড়িতে আক্রমণ হয়েছে। বেশ, আমরা পরে প্রতিক্রিয়া নেব। দীপঙ্কর, একটু জানাও যে এর পরবর্তী কর্মসূচি কিছু আছে, আর কিছু করবেন কাউন্সিলররা? এখন তো এসডিওর সঙ্গে কথা বলছেন। দেখবে, এই কাউন্সিলররা যেটা বারবার বলছেন তারা এই লড়াইটা চালাবেন। গোপাল শেঠের বিরুদ্ধে যে নো কনফিডেন্সে সই করেননি, তারপর যখন তাদের উপরে আক্রমণ হলো, তারা প্রথমে চাইছিলেন না যে দলীয় কোন্দলটাকে সামনে আনতে, যা আমরা সকাল থেকে কথা বলে বুঝতে পারলাম, কিন্তু এখন তারা দলীয় কোন্দলটার কথা নজর রাখো। দীপঙ্কর, তুমি সঙ্গে থাকো, এর পরবর্তীতে কি হয় সেদিকে নজর থাকছে। আরও একজন কাউন্সিলরের বক্তব্য আপনাদের শোনাবো, কি অভিযোগ তার, আর মমতাবালা ঠাকুর গিয়েছিলেন তার বক্তব্যও শোনাবো। না, আতঙ্ক বা ভয় লাগার কিছু নেই এখানে। আমরা কালকে যে সিদ্ধান্তটা নিয়েছি, হয়তো সেই সিদ্ধান্তটা ওনাদের মনোপুত হয়নি। আমাদের জেলার সভাপতি আমাদেরকে ডেকেছিলেন, সেখানে আমাদের যে চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে একটা অনাস্থা পেপারে সই করার জন্য আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা সেই অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তার পরিপ্রেক্ষিতেই এটা আমাদের বাড়ি কালকে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে ওটার পরিপ্রেক্ষিতেই হয়তো এটা করেছে। আমাদের সেফ সিকিউরিটি নেই, আমরা ওয়ার্ডের মানুষকে কি করে সেফ সিকিউরিটি দেবো? গোলাগুলি ক্যামেরা ভেঙে যাতে প্রমাণ না থাকে, বাইরের থেকে সন্ত্রাস এনে আজকে বনগাঁর বুকে শান্তিকে অশান্তি করার যে চেষ্টা করেছে, এটাকে নিয়ে উপর মহলে কথাবার্তা চলছে। এবং আমি এখান থেকে যে এসপির সঙ্গে আমি যাব, ওখানে কথাবার্তা বলবো যে তাদের ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। যারা আজকে এই ধরনের কাজ করেছে, মানুষ সন্ত্রাস, বনগাঁর বুকে যে মানুষের ভয় ভীতিতে আছে, যে শান্তিপ্রিয় বনগাঁ ছিল, আজকে সেই বনগাঁ অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। এবং সেটাকে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের যারা আমাদের উপর নেতৃত্ব, তাদের সঙ্গে আমি কথা বলবো। এবং অলরেডি সেটা আমি আস্তে আস্তে কয়েকজনের সাথে কথা হয়েছে, এবং সেটাকে নিয়ে আরও উপর মহলে এবং সেটাকে নিয়ে প্রশাসনের লেভেলের থেকে আমরা মনে করি যে এখনও সেইভাবে আমাদের যে এসপি এখনও বনগাঁর বুকে সেই ধরনের তাদের কোনো সাপোর্ট করেনি। আমি এসপির সঙ্গেও দেখা করে এখানে যাব, যাতে ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। এইসবের মধ্যে বিজেপি এটাকে কটাক্ষ করছে। অশোক কীর্তনিয়া, বনগাঁ বিধায়ক, তিনি কি বলছেন শুনুন। যেভাবে সেই সব জনপ্রতিনিধিদের বাড়িতে বোম গুলি নিয়ে আক্রমণ করেছেন, বনগাঁ পুলিশ প্রশাসনকে আমি ধিক্কার জানাই। কারণ যিনি দায়িত্বে আছেন, তারা যদি ক্ষমতা নাই থাকে এই বনগাঁর আমজনতাকে রক্ষা করার, তাহলে তিনি সম্পূর্ণ বিহন্ন ভূমিকা পালন করছেন। যদি ক্ষমতা না থাকে আপনি রাস্তায় নামুন, চুরি পরে শাড়ি পরে রাস্তায় ঘুরে বেড়ান, কেন আপনি এসপি পদে বসে আছেন? দুষ্কৃতী তাণ্ডবে অগ্নিগর্ভ পাথর প্রতিমা, বিডিওর গাড়িতে আগুন, বেশ কয়েকটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়েছে দোকান, বাড়ি, গোয়ালঘর। ঘটনাস্থল তৃণমূলের বিধায়ক সমীর জানা, তিনি পৌঁছে যান এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি করেছেন তিনি। দুষ্কৃতী তাণ্ডবে অগ্নিগর্ভ পাথর প্রতিমা, বিডিওর গাড়িতে আগুন, বেশ কয়েকটি বাইকেও আগুন লাগে, পুড়িয়ে দেওয়া হয়েছে দোকান, বাড়ি, গোয়ালঘর। ঘটনাস্থলে তৃণমূল বিধায়ক সমীর জানা, দোষীদের দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। নামটা কি? শক্তিপদ মালের দোকানে, চায়ের দোকানে আগুন ধরে যায়, তখন দৌড়ে আসি, দৌড়ে এসে সবাইকে ডাকাডাকি করার পরেই 3-4 জন এসে দরজা ভাঙতে বলি, দরজা ভেঙে যখন দুটো সিলিন্ডার বার করেছি, তারপরে আমরা জল টল দিয়ে নেমানোর চেষ্টা করছি, আর ভেতরে ঢোকা যায়নি। বিভিন্ন আরো কিছু আছে 8-9 জায়গায়, কিন্তু ভিডিওর গাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে। কেউ ধরিয়ে দিয়েছে এরকম একটা প্ল্যান। আমি তখন হচ্ছে কি যাই ওপারে, কৃপা সিন্ধু ভূঁইয়া ওনাদের বাড়িতে
গরু একটা মারা যাচ্ছে। আর কোথায় কোথায় আগুন লাগানো হয়েছে? আগুন লাগানো হয়েছে, ওটা লাগানোই তো হয়েছে, এটা বোঝা যাচ্ছে কৃপা সিন্ধু পূজার বাড়িতে স্পেশালি। আর হচ্ছে ওপারে লক্ষণ গাইন ওনাদের বাড়িতে হেসেলটা মোটামুটি ক্ষতি হয়েছে। আর এনাদের বাড়িতে গোয়ালটা এফেক্ট হয়েছে। গদিতে টিকে থাকার জন্য আদালতকে আবারও কাজে লাগালেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইউনূসের পকেটে থাকা ট্রাইব্যুনাল। এবারে সে দেশের সুপ্রিম কোর্ট থেকে আরো একটা রায় নিজের দিকে টেনে নিলেন ইউনূস। বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার আইন। 2011 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা এই আইন বাতিল করেছিলেন। এদিন 7 বিচারপতির বেঞ্চের নির্দেশে এবারে নির্বাচন হবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে। তারপর থেকে আবারও ভোটের সময় ফিরবে তত্ত্বাবধায়ক সরকার আইন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য একটার পর একটা কিন্তু তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নিয়ে যাচ্ছেন। আর এবারে যেমনটা দেখা যাচ্ছে যে সে দেশের সুপ্রিম কোর্ট থেকে আরো একটা রায় তিনি নিজের দিকে টেনে নিলেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে ফিরল তত্ত্বাবধায়ক সরকার আইন। হ্যাঁ, দেখুন, যবে থেকে ইউনূস ক্ষমতায় এসেছেন তবে থেকে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে উনি কিন্তু গদিতে থাকতে চাইছেন এবং গদি আঁকড়েই উনি থাকতে চাইছেন। সেই জন্য নিজের দিকে যাবতীয় যা যা সুযোগ সুবিধে, সমস্ত আইন নিজের দিকে টেনে আনার একটা প্রবণতা দেখা যাচ্ছে। বাস্তবে উনি হয়তো বলবেন যে এটা আদালত করেছে, আমার কিছু করার নেই, কিন্তু আমরা বাংলাদেশের ঘটনা প্রবাহ যা দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশে এখন কিন্তু ওই 21 আইন চলছে, অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠান কিন্তু এখন ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে চলছে, বা অন্যান্য যারা জঙ্গি গোষ্ঠী তাদেরও একটা প্রভাব আছে। ফলে এই যে আইনটাকে নতুন করে আবার নিয়ে আসা হলো যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সব হবে এবং এটা ফিরে এলো, এটা কিন্তু বাংলাদেশে যে স্বৈরাচারিতা চলছে তারই আরেকটা নিদর্শন। ধন্যবাদ আপনাকে। আর মোহাম্মদ ইউনূসের নির্দেশে কাজ করছে সে দেশের আইন ব্যবস্থা। তার আরও একটা খবর আপনাদের দিই। ইউনূস কার ইশারায় চলছেন, এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। টিভি9 বাংলার প্রশ্নে বিস্ফোরক আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের জুলাই আন্দোলন থেকে হাসিনার মৃত্যুদণ্ড সবটাই নাকি আমেরিকার চক্রান্ত, আর ইউনূস আমেরিকার হাতের পুতুল, এই দাবি করছেন ওবায়দুল কাদের। এটা বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের রেজিম চেঞ্জের এজেন্ডা। মার্কিন দূতাবাসে বসে পিটার হার্স যেটা পরিচালনা করেছিল, প্রতিদিনই বিরোধীদের রাজনৈতিক অফিসের মতো তাদের লোকেরা মার্কিন দূতাবাসে বসে বসে পরিকল্পনা করেছিল, ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছিল। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। ইউনূস হচ্ছে ডিপ স্টেটের ফেস, এবং এই ইম্পোস্টার ইউনূস পাপেট, একটা বড় শক্তির পাপেট হিসাবে সেদিন এই ভায়োলেন্ট ইনসারেকশনের মুখচ্ছবি হিসেবে মঞ্চে আবির্ভূত হন। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু সেই ট্রাইব্যুনালের বিচারপতিরা জামাত, পাকিস্তানপন্থী, এমনই অভিযোগ করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা। এবং তার মতে পাকিস্তানের উদ্দেশ্য চরিতার্থ করতে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশ ছাড়া নেতার আরও এক দাবি, এই রায়কে শেখ হাসিনাও পাত্তা দিচ্ছেন না। শেখ হাসিনার এবং আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, এই রায়কে কি চোখে দেখছেন? পূর্ব পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আসলেই একটা ক্যাঙ্গারু কোর্ট। যারা বিচারক, বিচারপতি, এরা সকলেই পাকিস্তানপন্থী জামাত শিবিরের সঙ্গে জড়িত, এবং এটা তাদেরই ব্লুপ্রিন্ট
বঙ্গবন্ধু কন্যা জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন অনড়, অটল, এবং যে কারণে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কিছু কিছু বিষয় বাংলাদেশে ডিস্টেবিলাইজ করার পাকিস্তানি যে অভিলাষ, সেটার বাস্তবায়নে তারা অনেকগুলো কাজ করে। তাদের একটা অংশ আমাদের ছাত্রলীগের মধ্যেও অনুপ্রবেশ ঘটে। রায় ঘোষণার পরে নেত্রীর সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে? কথা যোগাযোগ তো আছে। প্রথম কথাই বলছেন একটা ফার্স, একটা বায়াসড রায়, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। দিল্লি বিস্ফোরণে পাকিস্তানের হাত আছে, স্বীকার পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রীর। দিল্লি হামলায় পাক যোগের কথা মানলেন পাক রাজনীতিক আনোয়ারুল হক। तो कजिया कश्मीर के हवाले से भी मालिक ने मेरे पे कर्म किया। जो स्टेटस को मुझे मिला मैंने उसमें कोई कमी नहीं आने दी। इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा, उसकी पूरी हुकूमत को भी ललकारा, उसकी कीमत भी दी, बोल के ये बात कही कि ये फितना खारिज नहीं है, फितना हिंदुस्तान है। इस खाकसार के पहले जुमले पर ये जुमले तब्दील हुए और रिकॉर्ड ने ये बात सुनी, तारीख ने, कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजल करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह फौज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा और ऐसा मारा आज तक त्यारों की गिनती पूरी नहीं हुई। अगर मुसल्लह फौज पाकिस्तान के किरदार के ऊपर कोई मनफी गुफ्तगू करेगा तो उसका जवाब इसी तरह लाजिम है जिस तरह फर्ज नमाज है। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় বড়সড় হামলা ইসরায়েলের। মৃত অন্ততপক্ষে 25 জন। বুধবার রাতেই উত্তর গাজায় হামলা ইসরায়েলের। হামলায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 25 প্যালেস্তানীয়। নিহতদের মধ্যে আছে বেশ কয়েকজন শিশুও।